হ্যালো ডিয়ার স্টুডেন্ট, রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা ক্লাস 9 2026 এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন জীবনবিজ্ঞান বিষয়ের প্রশ্ন কাঠামো এবং নম্বর বিন্যাস এখান থেকে দেখে নাও। 1 নম্বর মডেল সেট বালুরঘাট গার্লস হাই স্কুল, এটি আজকে সমাধান করব। অনেকে কমেন্টস করেছো, এখন থেকে নিয়মিত ভিডিও আসবে। দেখো 1 নম্বর, একের প্রশ্ন বলেছে মানুষের ছেদক দাঁতের সংখ্যা হলো, তোমাদের সাতরা পাবলিকেশনের 77 পেজ, নিচের দিকে একদম দেখো এখানে দাঁতের যে ক্যানাইন বলেছে চিত্তে সাহায্য করে, যেটা সেটা হচ্ছে গিয়ে আমাদের দন্ত যদি শিশুদের হয় তাহলে হচ্ছে গিয়ে ক্যানাইন, এই যে C11 মানে 2টি, এবং যদি প্রাপ্তবয়স্ক বলে যেটা স্থায়ী দাঁত সেখানেও দেখো C1/1 মানে 2টি। তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশান এ 2টি। 2 নম্বর বলেছে রক্তবাহী উপস্থিত রক্ততঞ্চন রোধক পদার্থটি হলো, পেজ নম্বর 95 বাক্সের মধ্যে দেখো রক্তে হেপারিন নামক তঞ্চন রোধক পদার্থ থাকে, এটি কিন্তু রক্তবাহের মধ্যে থাকে, ফলে রক্ত জমাট বাঁধে না। তাহলে 2 এর অপশন বি হচ্ছে সঠিক উত্তর, হেপারিন। 3 নম্বর বলেছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কি ধরনের শক্তি রূপান্তর ঘটে, 55 পেজে দেখো এখানে এই যে সালোক সংশ্লেষ, দেখো বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড নিয়ে পত্ররন্ধ্রের মাধ্যমে পাতায় যখন প্রবেশ করে তখন এই যে সূর্যালোক অর্থাৎ আলোর উপস্থিতিতে কি হয়, জল এবং কার্বন ডাই অক্সাইড যেটা তোমাদের বায়ুমণ্ডল থেকে নিল তার মাধ্যমে প্রথমে রাসায়নিক বিক্রিয়া হয় এবং রাসায়নিক বিক্রিয়ার ফলে শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়। তাহলে 3 নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশন সি। দেখো আলোক শক্তি রয়েছে, তারপরে হচ্ছে রাসায়নিক শক্তি ঘটলো এবং শেষে খাদ্য যে মধ্যস্থ স্থৈতিক শক্তি সেটা উৎপন্ন হলো। 4 নম্বর প্রশ্ন বলেছে ফিতাকৃমির রেচন অঙ্গ হলো, পেজ নম্বর 101 এখানে দেখো চ্যাপ্টাকৃমির ফিতাকৃমি বা প্লানিরিয়া এদের রেচন অঙ্গ হলো গিয়ে ফ্লেম কোষ। তাহলে 4 নম্বরের সঠিক উত্তর হবে অপশন সি, ফ্লেম কোষ। 5 নম্বর প্রশ্ন বলেছে প্রদত্ত কোন জোটটি সঠিক, পেজ নম্বর 65 এই যে রসের উৎস্রোত যে পয়েন্ট রয়েছে এখানে দেখো এই যে রসের উৎস্রোত জাইলেম বাহিকার মাধ্যমে হয়, তাহলে আমাদের 5 নম্বরের সঠিক উত্তর হবে অপশন এ, রসের উৎস্রোত জাইলেম কলা। এরপরে রয়েছে বিভাগ খ, বিভাগ খ এর এ তার 1 নম্বর প্রশ্ন বলেছে মানব হৃৎপিণ্ডের আবরণীকে কি বলে, উত্তর হবে পেরিকার্ডিয়াম। 2 নম্বর প্রশ্ন বলেছে বৃক্ক থেকে খরিত হয় এমন একটি উপাদানের নাম লেখো যা আরবিসি উৎপাদনে সাহায্য করে, উত্তর হবে এরিথ্রোপয়েটিন। 3 নম্বর প্রশ্ন বলেছে ক্লোরোফিল অণুর কেন্দ্রীয় ধাতু হিসাবে কোন খনিজ মৌল থাকে, পেজ নম্বর 55 দেখো এই যে ক্লোরোফিল অণু এখানে ধাতু রয়েছে দেখো Mg, তাহলে এখানে উত্তর হবে Mg বা ম্যাগনেসিয়াম। এরপরে 4 নম্বর কোশ্চেন বলেছে বিসদৃশ শব্দটি বেছে লেখো, পেপসিন, লাইপেস, ট্রিপসিন এবং ইরেপসিন, পেজ নম্বর 81 এখানে দেখো প্রোটিন ভঙ্গক উৎসেচক হলো পেপসিন, ট্রিপসিন আর ইরেপসিন এবং ফ্যাট ভঙ্গক উৎসেচক হলো লাইপেজ, এই যে লাইপেজ। ফ্যাট ভঙ্গক উৎসেচক শুধু লাইপেজ, তাহলে লাইপেজ হচ্ছে গিয়ে বিসদৃশ, উত্তর হবে লাইপেজ। বি এর শূন্যস্থান পূরণ। 1 নম্বর বলেছে যকৃতে আর্নিথিন চক্রের মাধ্যমে ড্যাশ তৈরি হয়, 105 নম্বর পেজে দেখো এখানে এই যে যকৃতে অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন হয় আর্নিথিন চক্রের মাধ্যমে, তাহলে শূন্যস্থানের উত্তর হবে ইউরিয়া। 2 নম্বর প্রশ্ন বলেছে বাষ্পমোচন মাপার যন্ত্রের নাম হলো, পেজ নম্বর 60 নিচের দিকে দেখো একদম এখানে দেখো লেখা রয়েছে গ্যানং পোটোমিটার নামক যন্ত্রের সাহায্যে উদ্ভিদের বাষ্পমোচন হার নির্ণয় করা হয়, উত্তর হবে গ্যানং পোটোমিটার। 3 নম্বর প্রশ্ন বলেছে সবাত শ্বসনে গ্লাইকোলাইসিস কোষের ড্যাশ ঘটে, উত্তর হবে সাইটোপ্লাজম। সি এর দাগের 1 নম্বর প্রশ্ন বলেছে ট্যানিন হলো কার্বনযুক্ত রেচন পদার্থ, পেজ নম্বর 100 এখানে দেখো ট্যানিন এটি উদ্ভিদের তিক্ত কার্বনযুক্ত রেচন পদার্থ, তার মানে কার্বনযুক্ত রেচন পদার্থ ট্যানিন, সত্য হবে উত্তর। তাহলে 1 নম্বর উত্তর হবে সত্য, আমি টি লিখে রাখলাম। 2 নম্বর বলেছে স্বর্ণলতা একটি পূর্ণ পরজীবী উদ্ভিদ, পেজ নম্বর 75 এই যে পরজীবী ও পুষ্টি যে পয়েন্ট রয়েছে এখানে দেখো যে যেসব উদ্ভিদের পরজীবী পুষ্টি সম্পন্ন হয় তাদের পরজীবী উদ্ভিদ বলে, তাদের মধ্যে যেমন স্বর্ণলতা। তবে দেখো এখানে যেসব উদ্ভিদ আবার পুষ্টির জন্য সম্পূর্ণভাবে পোষক উদ্ভিদের উপর নির্ভরশীল তাকে পূর্ণ পরজীবী বলে, তার উদাহরণ হলো স্বর্ণলতা। তাহলে 2 নম্বরটা আমাদের সঠিক বলেছে। 3 নম্বর বলেছে
অত্যাশয়ে পিত্ত উৎপন্ন হয়। পেজ নম্বর 48 দেখো যকৃৎ। এই যকৃতের মধ্যে দেখো পিত্ত রস ক্ষরণ করে যকৃৎ, অর্থাৎ পিত্ত উৎপন্ন করে। তাহলে 3 নম্বর হবে কি আমাদের মিথ্যা, আমি এফ লিখে রাখলাম। এরপরে রয়েছে ডিতে বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ। 1 নম্বরে দেখো বলেছে কফি। পেজ নম্বর 100 দেখো এখানে এই যে ক্যাফিন পাওয়া যায় কফি গাছের বীজ থেকে, তার মানে ক্যাফিন হচ্ছে গিয়ে কফি। তো আমাদের 1 নম্বর কফি, বিতে রয়েছে ক্যাফিন, তার মানে বি হবে গিয়ে 1 নম্বর। পরে রয়েছে জাইমেস। এই জাইমেস হলো ইস্ট থেকে নিঃসৃত একটি উৎসেচক। তাহলে 2 হচ্ছে গিয়ে সি এর সাথে এখানে 2 হবে। 3 নম্বর রয়েছে টায়ালিন। পেজ নম্বর 80 দেখো এই যে টায়ালিন, এটা পাওয়া যায় হচ্ছে লালা গ্রন্থির থেকে। টায়ালিন কি হবে? লালারস হবে। তাহলে 3 নম্বর হচ্ছে এ এর সাথে। এরপরে রয়েছে বিভাগ গ। বিভাগ গ এর 3 নম্বর প্রশ্নেও তার 1 বলেছে মানবদেহে শ্বাসক্রিয়ায় সহায়ক দুটি পেশির নাম লেখো। পেজ নম্বর 69 এখানে দেখো শ্বাসপেশি রয়েছে। এখানে এই যে পঞ্জরাস্থি মধ্যস্থ পেশি আর রয়েছে মধ্যচ্ছদা, এর আর একটা নাম হচ্ছে ডায়াফ্রাম। এ দুটো লিখতে হবে। 2 নম্বর প্রশ্ন বলেছে যে থিবেসিয়াম কপাটিকার অবস্থান ও কাজ লেখো। পেজ নম্বর 95 এখানে রয়েছে থিবেসিয়াম, এই যে 5 নম্বরে এর অবস্থান এবং কাজ এখান থেকে লিখবে। 3 নম্বর প্রশ্ন বলেছে গ্লোমেরুলাস দ্বারা পরিশ্রিত তরলকে মূত্র বলা যায় না কেন? পেজ নম্বর 104 এখানে দেখো মূত্র সৃষ্টিতে নেফ্রনের ভূমিকার এখান থেকে লিখতে হবে যে নেফ্রনের যে গ্লোমেরুলাস রয়েছে এটা পরাপরিস্রবক রূপে কাজ করে। এখান থেকে শুরু করে তোমরা লিখবে হচ্ছে এই পর্যন্ত থাকে, এরপরেই লিখতে হবে তোমাদের এ কারণে গ্লোমেরুলাস যে পরিশ্রিত যে তরল সেটাকে মূত্র বলা হয় না। 4 নম্বর প্রশ্ন বলেছে কোন কোন বলের দ্বারা রসের উৎস্রোত ঘটে? পেজ নম্বর 65 এই যে রসের উৎস্রোত, দেখো প্রথম যে রসের উৎস্রোত ঘটে সেটা হচ্ছে মৌলজ চাপের মাধ্যমে। আর 2 নম্বরে যেটা আমরা লিখবো 66 পেজে বাষ্পমোচন টান। এই বাষ্পমোচন টানটাকে আমরা বলতে পারি যে কৈশিক আকর্ষ বাষ্পীভবনের মাধ্যমে, অর্থাৎ এটাকে আমরা লিখতে পাবো বাষ্পমোচন টান বা প্রচ্ছেদন টান। এই দুটো হবে উত্তর। 5 নম্বর প্রশ্ন বলেছে এস্ট্রোমা ও স্ট্রোমাটার দুটি পার্থক্য লেখো। এখানেও এস্ট্রোমা ও স্ট্রোমাটার মধ্যে দুটি পার্থক্য বৈশিষ্ট্য রয়েছে। অবস্থান প্রথমে দেখো ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরে গ্রানার পরিবেষ্টিত থাকে এটা, আর এস্ট্রোমাটা হচ্ছে পাতার বহির্ত্বকে অবস্থান করে ক্ষুদ্র ক্ষুদ্র যে ছিদ্র সেটা। এবং শেষে কাজ রয়েছে 2 নম্বরে সালোক সংশ্লেষের অন্ধকার দশা এস্ট্রোমায় হয়, আর এস্ট্রোমাটার মাধ্যমে উদ্ভিদ কি করে গ্যাসীয় আদান প্রদান করে এবং সাথে কি করে বাষ্পমোচন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। এই দুটো লিখবে। 6 নম্বর কোশ্চেন বলেছে ফটোলাইসিস বলতে কি বোঝো? পেজ নম্বর 56 এখানে দেখো এই যে জলের আলোক বিশ্লেষণ, যেটাকে বাংলায় আমরা বলি জলের আলোক বিশ্লেষণ, সেটাই হচ্ছে এই যে ফটোলাইসিস। তো এটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখবে, এই যে জলের আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিস, এবং সাথে এই যে বিক্রিয়াটি রয়েছে এটা লিখবে। 7 নম্বর প্রশ্ন বলেছে ইএমপি পথ কাকে বলে? পেজ নাম্বার 72 এখানে নিচের দিকে দেখো এই যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার এখানে দেখো এই যে ইএমপি পথ বলে পর্যন্ত লিখবে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখবে। অনেকেই ভিডিওতে কমেন্ট করো যে পিডিএফ পাওয়া যাবে কিনা। আমি তোমাদেরকে পাঠ্যপুস্তকের পৃষ্ঠার মধ্যে উত্তর দেখিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের এই ভিডিও দেখার সঙ্গে সঙ্গে কি করবে, বইয়ের থেকে যে পাঠ্যপুস্তকের উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি সেটা দাগিয়ে নেবে, তাহলে তোমাদের কোনো পিডিএফ এর প্রয়োজন পড়বে না। তোমাদের পাঠ্য বই পড়া হয়ে যাবে এবং কোন প্রশ্ন কোন টপিক থেকে আসছে সেটাও তোমাদের দেখা হয়ে যাবে। 4 নম্বর প্রশ্ন দেখো বিভাগ ঘ এর 4-1 বলেছে জালকবিহীন নেফ্রনের পরিষ্কার চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। ব্যায়ামান্স ক্যাপসুল করতে বলেছে এতে, বিতে হচ্ছে গ্লোমেরুলাস, সিতে হচ্ছে হ্যান্ড্রিল লুপ এবং ডিতে সংগ্রাহক নালিকা। 104 নম্বর পেজে দেখো জালক পরিবেষ্টিত নেফ্রনের বিভিন্ন অংশ দেওয়া রয়েছে। তো তুমি শুধু এখানে জালকটা করবে না করে বিভিন্ন অংশগুলো চিহ্নিত করবে। আমি স্ক্রিনে ছবি দিয়ে দিচ্ছি আর একটি, তোমরা সেখান থেকে দেখে নাও। একের অথবা প্রশ্ন বলেছে মানবদেহের পৌষ্টিকতন্ত্রের পরিষ্কার চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশ চিহ্নিত লালাগ্রন্থি, অগ্নাশয়, ক্ষুদ্রান্ত এবং রেকটাম। পেজ নাম্বার 77 এখানে যে ছবিটি রয়েছে তোমাদের, এই ছবির থেকে বিভিন্ন অংশগুলো করবে, এই ছবিটি তোমাদের আঁকতে হবে। 2 নম্বর প্রশ্ন বলেছে অবাধ ও সবাধ শ্বসনের 3টি গুরুত্বপূর্ণ পার্থক্য লেখো। একই সাথে বলেছে সালোক সংশ্লেষকে উপচিতি বিপাক বলা হয় কেন?
পেজ নাম্বার 72, এখানে দেখো সবাদ এবং অবাধ শ্বসনের মধ্যে পার্থক্য রয়েছে, এখান থেকে করবে। পেজ নাম্বার 82, এখানে দেখো রয়েছে উদাহরণে উপচিতিতে সালোক সংশ্লেষ। আমরা প্রথমেই যখন এমসিকিউ কোশ্চেন করলাম সেখানে কি দেখলাম যে সালোক সংশ্লেষ হচ্ছে গিয়ে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে খাদ্যস্থ স্থৈতিক শক্তি উৎপন্ন করে, আর এই খাদ্যস্থ স্থৈতিক শক্তির মধ্যে কি থাকে, গ্লুকোজ থাকে। আর এই গ্লুকোজ কি করে, জীবদেহে শুষ্ক ওজন বৃদ্ধি করে, অর্থাৎ উদ্ভিদের শুষ্ক ওজনটা বৃদ্ধি করে। এই কারণে সালোক সংশ্লেষকে কিন্তু উপচিতি বিপাক বলা হয়। 4-2 অথবা প্রশ্ন বলেছে একটি করে শর্করা ভঙ্গক, প্রোটিন ভঙ্গক ও লিপিড ভঙ্গক উৎসেচকের নাম ও তাদের উৎস লেখো, এবং একসাথে বলেছে অ্যাপো এনজাইম কি। পেজ নাম্বার 80, এখানে দেখো অনেকগুলো শর্করা ভঙ্গক রয়েছে, এখান থেকে যে কোনো একটা লিখবে এবং তার উৎস লিখবে। পেজ নাম্বার 82-তে এখানে প্রোটিন ভঙ্গক রয়েছে, উৎসেচক, তার উৎস লিখবে যে কোনো একটা, এবং এর নিচেই রয়েছে দেখো ফ্যাট ভঙ্গক উৎসেচক, এখানে একটা উৎসেচক এবং তার একটা উৎস লিখবে। পরের অংশ অ্যাপো এনজাইম দেখে নাও। অ্যাপো এনজাইম হলো একটি জটিল বা সংযুক্ত এনজাইমের সম্পূর্ণ নিষ্ক্রিয় প্রোটিনের অংশ। এটি কি করে, নিজের রাসায়নিক বিক্রিয়ায় অংশ নিতে বা অনুঘটক হিসেবে কাজ করতে পারে না। কার্যকারিতা প্রকাশ করার জন্য এর সাথে একটি নন প্রোটিন, যেটাকে আমরা অপ্রোটিন অংশ বলি, অর্থাৎ কোফ্যাক্টর যুক্ত হওয়া আবশ্যক। এটাই লিখতে হবে। 3 নম্বর প্রশ্ন বলেছে রক্ততঞ্চনের বিভিন্ন পর্যায় ছকের সাহায্যে দেখাও, এবং একসাথে বলেছে ধমনীতে স্পন্দন দেখা গেলেও শিরায় দেখা যায় না কেন, তা কারণ সহ লেখো। পেজ নম্বর 94, এই যে ছক রয়েছে এখানে দেখো রক্ততঞ্চনের বিভিন্ন যে পর্যায়, এটা করতে হবে তোমাদের। এবং পরের অংশের উত্তরের জন্য দেখো যে ধমনীতে স্পন্দন দেখা গেলেও শিরায় দেখা যায় না কারণ হলো ধমনীতে যে রক্ত সেটা উচ্চ চাপে এবং স্পন্দনের মাধ্যমে প্রবাহিত হয়, যেখানে শিরায় রক্ত আবার নিম্নচাপে এবং অবিরামভাবে প্রবাহিত হয়। এই মৌলিক পার্থক্যের জন্য কিন্তু ধমনীর স্পন্দন বাইরে থেকে বোঝা গেলেও শিরার স্পন্দন দেখা বা অনুভব করা যায় না। 4-3 অথবা প্রশ্ন দেখো বলেছে উদ্ভিদের 3টি নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থের নাম, তাদের অর্থকরী গুরুত্ব লেখো। একই সাথে বলেছে রেচনে যকৃতের ভূমিকা লেখো। পেজ নম্বর 100 একদম নিচের দিকে দেখো এই যে উপক্ষার, প্রত্যেকটাই হচ্ছে উদ্ভিদের নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ। এখানে কুইনাইন রয়েছে, নিকোটিন রয়েছে, ডাটোরিন রয়েছে, এখান থেকে লিখবে তোমরা। অর্থকারী গুরুত্ব দেখো এখানে লেখা রয়েছে, যেমন কুইনাইন ম্যালেরিয়ার ঔষধ, নিকোটিন মাদকদ্রব্য হিসেবে ব্যবহার করা হয়, ডাটোরিন হাঁপানির উপশমকারী ওষুধ হিসেবে ব্যবহার করা হয়, এগুলো লিখবে। পরের অংশ 105 পৃষ্ঠায় দেখো এখানে রেচনে যকৃতের ভূমিকা পয়েন্ট করা রয়েছে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখবে। থ্যাংক ইউ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। পরবর্তী মডেল সেট পরবর্তী ভিডিওতে আসবে।